কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জালে আরো এক প্রতারক। কি প্রতারণা করেছে? জমি বিক্রি করতে মৃতের নথি জাল। ভাবুন একবার। গ্রেফতার রাকিবুল ইসলাম। কিন্তু কিভাবে এই প্রতারক প্রতারণা করলো, কিভাবে পুলিশের জালে, আরো ডিটেল আপনাদের জানাবো। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, এই প্রতারক কিভাবে পুলিশের জালে? দেখো, রাকিবুল ইসলামকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে, তবে তার আরও এক সহযোগী যে মূলত এই জালিয়াতি ও প্রতারণার সঙ্গে যুক্ত, তার সন্ধানে কিন্তু বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 2016 সালে মনোরঞ্জন সাহা নামে এক ব্যক্তি মারা যান এবং সেই মৃত ব্যক্তির নামে তার আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য সচিত্র পরিচয়পত্র বানিয়ে ফেলেছেন এই রাকিবুল এবং তার সহযোগী। এবং শুধু তাই নয়, এই মৃত ব্যক্তির নামে থাকা জমিকে নিজেদের জমি বলে দাবি করে স্ট্যান্ড রোডের এক ব্যবসায়ীকে সেই জমি দেখানো হয় এবং সেই জমি সেই ব্যক্তির কাছে বিক্রি করার প্রচেষ্টা চালাচ্ছিল, এমনটাই অভিযোগ। সেক্ষেত্রে 25 লক্ষ টাকা অগ্রিম দিয়েছিলেন ওই ব্যবসায়ী রাকিবুল এবং তার সহযোগীকে। এবং রেজিস্ট্রি করার সময় বিষয়টি সামনে আসে এবং নর্থপোর্ট থানাতে ওই ব্যবসায়ী অভিযোগ করেন রাকিবুল ও তার সহযোগীর বিরুদ্ধে যে 25 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এমনকি তাকে যে জমি দেখানো হয়েছিল সেই জমিটিও এই রাকিবুল বা ও তার সহযোগী নয়, এটি মৃত ব্যক্তি মনোরঞ্জন সাহার নামে থাকা জমি। মনোরঞ্জন সাহার নথি তারা পুরো বানিয়ে ফেলেছিলেন, আধার এবং ভোটার কার্ড এবং প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলেছিলেন এবং এই মর্মে অভিযোগ হয়। সেই অভিযোগে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের অ্যান্টি চিটিং সেকশন, অর্থাৎ গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। রাকিবুলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। 23 সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সেক্ষেত্রে তার অপর সহযোগী, তার সন্ধান চালানো হচ্ছে কিভাবে এই আধার কার্ড, প্যান কার্ড কোথা থেকে তারা তৈরি করেছিলেন, কাদের মাধ্যমে তৈরি করা হয়েছে, সমস্ত তারা সন্ধান পেতে চাইছে কলকাতা পুলিশ। অন্যদিকে যে 25 লক্ষ টাকা যে দিয়েছিলেন, অর্থাৎ যিনি অভিযোগ করছেন বা অভিযোগকারী, তিনি যে 25 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই টাকা ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন হয়েছিল। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে রাকিবুলের বলে প্রাথমিকভাবে তদন্ত উঠে এসছে। সেক্ষেত্রে 25 লক্ষ টাকা কিভাবে কোন খাতে খরচ হয়েছে বা সেই টাকার কোথায় কিভাবে তার লেনদেন হয়েছে, সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। সেক্ষেত্রে ব্যাংশাল কোর্টে পেশ করা হয়েছিল রাকিবুলকে এবং 23 সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বেশ। কোনো ব্যক্তিকে ধার দিয়েছেন আর সেই ধারের টাকা ফেরত যখন দিচ্ছেন না, তার উপর চড়াও শুধু নয়, মারধর রীতিমতো। বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ পাওনাদার ও কয়েকজন যুবকের বিরুদ্ধে। দমদম দুর্গানগর এলাকার ঘটনা। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপের কাছে ডিটেল জানবো। অনুপ, কোনো ব্যক্তি ধার দিয়েছেন, ধারের টাকা হয়তো সে ফেরত চাইছে, খুব স্বাভাবিক বিষয়। ধার দিয়েছি, দরকারে ধারের টাকা ফেরত দেবো। কিন্তু ফেরত যখন দেওয়া হচ্ছে না, তখন আইনি পথে মোকাবিলা করতে পারতেন। বাড়িতে চড়াও হয়ে এইভাবে মারধর করলেন। একেবারে এই প্রশ্নটাই কিন্তু উঠছে। দমদম একেবারে বাদরা এলাকার বাসিন্দা তিনি, কিন্তু একেবারে 1 লক্ষ টাকা যে ধার নেওয়ার কথা বলা হচ্ছে, ধার যখন নিয়েছিল সেখানে পিয়ালি দেবনাথ নায়ক মহিলার থেকে ধার নেওয়া হয়েছিল। এই ধারের টাকা যখন সঠিক সময়ে যখন শোধ করতে পারছে না, সেই সময় অভিযোগ সেই মহিলা কিন্তু একেবারে এলাকার কয়েকজন মদ্যপ যুবক তাদেরকে নিয়ে এসে বাড়িতে চড়াও হয় এবং মাজিদা বিবি এবং তার পরিবারের মহিলাদের উপর কিন্তু বেধড়ক মারধর করা হয়, এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং গতকালকে রাত 10টা নাগাদ কিন্তু এই ঘটনা। 8 থেকে 10 জন একেবারে বাইরে থেকে বহিরাগত দুষ্কৃতী নিয়ে আসে। তারা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিল এবং তারা কিন্তু একেবারে এই মাজিদা বিবি সহ তার যে মেয়ে এবং ছেলে প্রত্যেককে বেধড়ক মারধর করে এবং এই ধারের টাকা কেন দিতে দেরি হচ্ছিল এই প্রশ্ন করে এবং ধারের টাকা দেরি হওয়ার কারণেই কিন্তু এই মারধর বলে এমনটা ইতিমধ্যে দমদম থানায় অভিযোগ জানানো হচ্ছে। দমদম থানা পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং যারা মারধর করলো তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। বেশ। ওরা ঘরের মধ্যে ঢুকে এসে আমাকে, আমার ছেলেকে, আমার ননদকে বেধড়ক মেরেছে। বাইরের আউটলুকও ঢুকিয়েছে। যার কাছ থেকে টাকা ধার নিয়েছেন তিনি কি ছিল ঘটনাস্থলে? হ্যাঁ ছিল। আর যারা বহিরাগতরা এসেছিল তারা কোথাকার সব?
পাড়ারও ছিল, বাইরের লোকও ছিল, ভাই ছিল, মা ছিল। কতজন ছিল তারা? তাও 8-10 জন ছিল। আমার ছেলে প্রতিবাদ করতে গেছে বলে ওকেও মেরেছে, আর ওকে বাইরে দিতে বলছে। ওকে ঘরে ঢুকে এসে ওকে টেনে নিয়ে যাবে, যে ওকে মারবে ওরা। আমার বৌদি একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল। আমার বৌদি 80,000 টাকা দিয়ে দিয়েছিল, 20,000 টাকা পাবে। তো আমার বৌদি দিতে পারছিল না, কয়েকজন বহিরাগত লোক এসে আমাদেরকে মারধর করে। অভিযোগ জানিয়েছো? হ্যাঁ, জানিয়েছি। যারা বহিরাগত এরা এসেছিল তাদেরকে কি তুমি চেনো? না। কাদের মারধর করে? আমার বৌদিকে, আমাকে, আমার ভাইপোকে। আলিপুরদুয়ারের দিকে এবার নজর রাখা যাক। আলিপুরদুয়ারে সেখানে আবার কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। শুধু গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে নয়, একেবারে প্রকাশ্যে লাঠালাঠি, ঝাঁটা হাতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি রাজকুমার। একই কাণ্ড, কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে লাঠালাঠি, ঝাঁটা হাতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের, কিন্তু দ্বন্দ্বটা কি নিয়ে? দেখো প্রিয়াঙ্কা, মূলত দ্বন্দ্ব হচ্ছে যে কংগ্রেসের যে নতুন জেলা সভাপতি যে করা হয়েছে, সেই সভাপতি নিয়েই কিন্তু কার্যত মূলত দ্বন্দ্ব। নতুন সভাপতি করা হয়েছে মৃন্ময় সরকারকে, সেই নিয়েই কিন্তু কিছুদিন থেকেই জেলা কংগ্রেসের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। কিন্তু আজকে এই দ্বন্দ্ব যে পর্যায়ে গেল, একেবারে লাঠালাঠি, মারামারি, একেবারে কংগ্রেস কার্যালয়ের সামনে কিন্তু হাতাহাতি, সমস্ত কিছু যে পর্যায়ে গেল, তাতে কিন্তু একেবারে কংগ্রেস যে পুরনো কর্মীরা তারা উজ্জীবিত, যেন কংগ্রেস একেবারে জাতীয় কংগ্রেস যেন তার পুরনো ফর্ম খুঁজে পেল। এতদিন এই আলিপুরদুয়ারের জেলা কংগ্রেস কার্যালয় কার্যত খা করতো, কিন্তু আজকে এই দ্বন্দ্ব ঘিরে কিন্তু একেবারে কংগ্রেস কার্যালয়ে পা রাখার জায়গা নেই। কয়েকশো কংগ্রেস নেতা কর্মী কিন্তু এই কার্যালয়ে ভিড় করেছে, এবং এই জেলা কংগ্রেস কার্যালয় যে আলিপুরদুয়ার কলেজটা অবস্থিত, তার আশেপাশে যে দোকানদাররা রয়েছে, এখানে বেশিরভাগ মানুষই কিন্তু কংগ্রেস সমর্থক। তারাও কিন্তু কার্যত একটু যেন বুকে বল পেল। এদিকে আলিপুরদুয়ারের ছাত্র পরিষদের সভাপতি কেউ বাস্তি দৌড়ে কংগ্রেস অফিসে থেকে অনুপম সাহা। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা। সেই সময় কংগ্রেসের বিদায়ী সভাপতি শান্তনু দেবনাথের গোষ্ঠী তুমুল বিক্ষোভ শুরু করে। শান্তনু দেবনাথ কংগ্রেসের বিদায়ী সভাপতি, তারই গোষ্ঠী তুমুল ভাবে বিক্ষোভ শুরু করে। একটি ছেলে, তার সাথে বিজেপির কিছু কর্মী একত্রিত হয়ে বর্তমানে যেহেতু আমি সভাপতি হতে কংগ্রেস উজ্জীবিত হতে চলেছে, কংগ্রেস যাতে দুর্বল করা যায় সেই লক্ষ্যে তারা জেলা কংগ্রেস কার্যালয়ের উপরে হামলা চালিয়েছে। খুব শীঘ্রই আমরা এদের বিরুদ্ধে এফআইআর করব, থানায় যাব। কোন বন্দুক নিয়ে আছে আমাকে শুট করে, আমি দেখবো। হ্যাঁ, আমাদের জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি, নতুন সভাপতি, ভাবে ডাইকে আনতেছে, দাদা একটু শোনো, বলছে কারো কথা শুনবো না ওদেরকে, এইভাবে বলতেছে, বলে কয়েকবার শুট করে দেবো। শুট কর, দম দেখি, এখন দেখবো।